ঘটনা নয়, ফলাফল নয়, আমরা কাটাছেঁড়া করি কারণের। রাজনীতি ও সমসাময়িক ঘটনার ভেতরের ক্ষতগুলো খুলে দেখাই। যা বলা হয়নি, যা লুকোনো ছিল। এটা বিতর্ক নয়, এটা ময়না তদন্ত। ঘুণে ধরা সব মহাকাব্য ওঠে এই টেবিলে, প্রমাণ, প্রেক্ষাপট আর প্রশ্নে। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি মানব কণ্ঠের বিশেষ টক শো ময়নাতদন্তে। আজকে স্টুডিওতে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন তুষার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আরো উপস্থিত রয়েছেন মুন্সি বোরহান মাহমুদ, তিনি জাগ্রত জুলাইয়ের সাধারণ সম্পাদক, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা হঠাৎ করে যেন দেখতে পাচ্ছি ঠিক নির্বাচনের আগে আগে দেশের রাজনৈতিক অঙ্গন কিছুটা উত্তপ্ত হয়ে উঠেছে। বিশেষ করে জুলাই আন্দোলনের সময় আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশের সাথে ছাত্রদের এবং যুবকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা দেখেছি এবং পুলিশের বর্বর আক্রমণের ঘটনা আমরা দেখেছি। সেই সময় গতকালকে যেন সেটারই একটা রিফ্লেকশন আমরা দেখতে পেলাম, যেখানে ছাত্রদের উপর পুলিশ বেশ চড়াও হয়েছে। তো কি মনে হয়, আমরা প্রথমে একটু আসতে চাই জনাব মুন্সি বোরহান মাহমুদ, আপনার কাছ থেকে। আপনি জাগ্রত জুলাইয়ের সাধারণ সম্পাদক, আপনার দৃষ্টিতে গতকালকের যে রণক্ষেত্র মোটামুটি পরিণত হয়েছিল পুরো শাহবাগ এলাকা, বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? জি, ধন্যবাদ প্রিয় সাংবাদিক আমাদের কামরুজ্জামান ভাই, এবং আমার সাথে যিনি আছেন আরেকজন মেহমান, তিনি একজন প্রখ্যাত সাংবাদিক আমাদের তুষার ভাই। আপনাদের দুজনকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি যে বিষয়টা বললেন সে বিষয়টা বলার আগে আমাকে একটু পেছনে যেতে হবে, মূলত ঘটনার প্রেক্ষাপটটা কিভাবে তৈরি হয়েছে। মূলত আপনারা জানেন যে ইনকলাব মঞ্চের এই দাবি আজকের নয়। যেদিন থেকে শহীদ শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন তারপর থেকেই এই জুলাই যোদ্ধারা, এই তরুণ প্রজন্ম এবং বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট, তাকে যেই রক্তের বিনিময়ে এই বসানো হয়েছে যে সরকারকে, এই তরুণ প্রজন্ম এই ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাস্তায় সরব তখন থেকে ছিল, এখনো আছে। এবং এই বিষয়ে বারবারই আন্দোলন যখন হয়েছে তখন সরকারের পক্ষ থেকে উপদেষ্টা মন্ডলী এসে বারবার আশ্বস্ত করেছে এবং সর্বশেষ আমাদের একটা আন্দোলন শেষ মুহূর্তে এসে, আপনি জানেন যে আমাদের উপদেষ্টা আমাদের রেজওয়ানা ম্যাডাম, উনি এসে বলেছিলেন যে 90% তদন্ত কাজ নাকি শেষ হয়ে গেছে, মাত্র 10%-এর জন্য তারা একটু সময় নিচ্ছে। সেই সময় আর শেষ হচ্ছে না। এরপরে ইনকলাব মঞ্চের ভাইরা আদালতের বারান্দায় ঘুরতে 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 অপেক্ষমান ছিলেন। একটা পর্যায়ে যখন তদন্ত রিপোর্ট দেয়া হলো, এবং আপনারা জানেন যে এখন তদন্ত রিপোর্টটা ডিবি থেকে সিআইডিতে আনা হয়েছে, তো সে তদন্ত রিপোর্ট দেখে আমরা সারপ্রাইজড হয়েছি। তারপর কিন্তু আমরা যেহেতু নির্বাচন সামনে, আমরা আমাদের আন্দোলন সংগ্রামগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করেছি এবং যাতে করে এর মাধ্যমে তদন্ত রিপোর্ট দেখে সারপ্রাইজড বা একটু হতবাক হয়েছেন, কারণ কি? কারণ হচ্ছে এখানে শুধুমাত্র যে দুজন আসামি দেশের বাইরে আছে বলে কথিত আছে তাদেরকেই আনা হয়েছে, কিন্তু এর পেছনে মূলত কারা আছেন যে বিষয়টা পুরো জাতির কাছে এখন অনেকটা স্পষ্ট, সেই বিষয়ে কোনো হিংসি দেওয়া হয়নি। কোনো ওই রিপোর্ট আসলে অসম্পূর্ণ রিপোর্ট, এবং সেখানে আসলে বোঝাই যাচ্ছে যে এই তদন্ত রিপোর্টের মাধ্যমে কাউকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। এটা আমাদের ইনকলাব মঞ্চের পক্ষ থেকে বারবার বলা হয়েছে। এবং আজকের প্রসঙ্গ সেটা নয়, আমি যে প্রসঙ্গে আসছিলাম সেটা হচ্ছে যে আমাদের পক্ষ থেকে একটা দাবি আমরা উত্থাপন করেছিলাম, ইনকলাব মঞ্চের পক্ষ থেকে দাবি উত্থাপন করা হয়েছিল, যেহেতু ইন্টারিম গভর্নমেন্টের মাননীয় প্রধান উপদেষ্টা, তার সাথে জাতিসংঘের একটা গভীর সম্মানজনক সম্পর্ক রয়েছে এবং তিনি এই ব্যাপারে যথেষ্ট সম্মানী ব্যক্তি। সে কারণে ইনকলাব মঞ্চের পক্ষ থেকে বিগত 3 সপ্তাহ পর্যন্ত বারবার চেষ্টা করা হয়েছে যে মাননীয় উপদেষ্টা একটু বসার জন্য, কিন্তু বিস্ময়ের সাথে উপদেষ্টার সাথে বসার কোনো ব্যবস্থা করা হয়নি এবং অবহেলা করা হয়েছে, উপেক্ষা করা হয়েছে। আচ্ছা, আপনার কাছে আসবো আরেকটি বিষয়, যে গতকালকে পরবর্তীতে এক ব্রিফিং এ দাবি করা হয়েছে যে
আসলে নির্বাচন বানচালের একটা ষড়যন্ত্র হতে পারে, এবং এখানে লীগ, বিশেষ করে ছাত্রলীগের প্রসঙ্গটি আনা হয়েছে, তারা হয়তো ইনভলভ হয়েছে বিহাইন্ড দ্য সিন বা থেকে সেরকম কোন জি, আমি 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 এই প্রশ্নটা আসবো, আমি একটু জাস্ট সাধারণ মতটা একটু জনাব তুষার আপনার কাছ থেকে একটু নিয়ে নিই। এই যে গতকালকে আমরা যে পরিস্থিতি দেখলাম, আবার যেন সংঘর্ষ, আবার একটা জুলাইয়ের প্রতিচ্ছবি, এরকম একটা মানুষ বলছে, এবং সবার মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে কালকের ঘটনার প্রেক্ষাপটে। আপনি বিষয়টিকে কিভাবে দেখেন? ধন্যবাদ কামরুজ্জামান বাবলু ভাই আপনাকে এবং আমার সহবক্তা জুলাই ঐক্যের অন্যতম নেতা বোরহান মাহমুদ ভাইকে। গতকালকে যে ঘটনাটা ঘটছে এটা সম্পূর্ণ আনএক্সপেক্টেড একটা ঘটনা, আর এই ঘটনা দিয়ে সামনের নির্বাচনকেও এটা একটা প্রতিফলন ঘটবে আর কি, এরকমই একটা মনে হচ্ছে। কারণ ইনকলাব মঞ্চের যেসব নেতাকর্মী এবং হাদি ভাইয়ের বিচারের দাবিতে যারা গতকালকে রাস্তায় নেমেছে, এটা তাদের সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে একটা অবস্থান ছিল। এখানে তারা কোনো ধরনের উস্কানিমূলক কোনো কিছু বলে নাই, তাদের ন্যায্য দাবিটা নিয়েই তারা ওখানে বসছিল। তো এই মানে তাদের উপরে পুলিশ যেভাবে ব্রুটালি আক্রমণ করছে, আপনার এই আক্রমণটাকে আমার দেখে মনে হয় যে আপনার ধরেন রাস্তায় সাধারণ মানুষও মারছে, আন্দোলনকারীদের অন্যান্যদের বা ইয়ং কাউকে যদি আশপাশে দেখছে সেখানেও পুলিশ গিয়ে মারছে। আমার এই মানে এইগুলা আমার দেখে অনেকগুলো ভিডিওতেও দেখছি, এগুলা দেখে ঠিক আমার মনে পড়ছে 16ই জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয় পুলিশ সাধারণ শিক্ষার্থী এবং নারীদের উপরে যেভাবে হামলা করে ছাত্রলীগ পুলিশ সব মিলে, ঠিক আমার মনে হচ্ছে ওই ঘটনার পুনরাবৃত্তি। না, পুলিশ এই যে 5ই আগস্টের পরে পুলিশের মধ্যে অনেক সংস্কার, অনেক কিছু চেঞ্জ, মানে এখান থেকে ওখানে ট্রান্সফার, অনেক ঘটনাই তো ঘটেছে যাতে পুলিশের মধ্যে একটা শৃঙ্খলা আসে। সেই জিনিসটা কি ঠিক মতো আসেনি আপনার দৃষ্টিতে? না, বিষয়টা হচ্ছে আপনার পুলিশের পোশাকের পরিবর্তন হয়েছে কিন্তু মানসিকতার পরিবর্তন হয় নাই। আপনারা দেখছেন যে 15 বছর ধরে হাসিনা তাদেরকে একটা মানে একটা বিশেষ মানে অমানবিক বা এই টাইপের একটা ট্রেনিং মনে হচ্ছে তাদেরকে দিয়েছে। 15 বছর ধরে তারা মানুষের উপর নানান ধরনের নির্যাতন, তারপরে হয়রানিমূলক মামলা, মানে তো গণমাধ্যম গুলাতে উঠে আসছে, মানে ব্রুটালি তাদের যে একটা ট্রেনিং ছিল ঠিক সেইটাই আপনার তাদের চেঞ্জ হয় না, জাস্ট পোশাকের পরিবর্তন হয়েছে, আর কোনো কিছু চেঞ্জ হয় নাই। বোরহান মাহমুদ একটা কথা বলছেন যে রেজওয়ানা হাসান উপদেষ্টা উনি বলেছেন যে প্রায় 90% তদন্ত হয়ে গেছে। তো একটা আইনি প্রক্রিয়া তো একটা সিস্টেমে চলে, তো ছাত্রদের পক্ষ থেকে কি একটু অস্থিরতা ছিল? একটু ধৈর্য ধরতে পারতো, তো ওয়েট করতে পারতো? ছাত্ররা এত তাড়াহুড়ো কেন করলো এরকম আপনার? না, রিজওয়ানা আপা তো যেটা বলছে এটার কোনো সাইনই আমরা দেখতে পাচ্ছি না। আমাদের রক্তের উপর দিয়ে এই সরকার মানে গঠিত হয়েছে। ডক্টর ইউনূস সাহেব যেখানে একজন খুনি হাসিনাকে তাড়িয়ে আমরা বিশ্ববরেণ্য একজন সবচেয়ে নামী একজন ব্যক্তিকে আমরা এখানে সম্মানিত ব্যক্তিকে আমরা মানে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার সর্বোচ্চ শিখরে বসাইছি, সেই লোকের প্রশাসন যখন এই ধরনের কাজগুলা করে সাধারণ মানে আন্দোলনকারীদের উপরে, একটা ন্যায্য দাবি আদায়ের দাবিতে যারা মাঠে নামছে তাদের উপরে, তো এটা তো এই গভর্নমেন্ট তো ইউনূস সরকারের মান সম্মান তো রাখে নাই, দেশের মান সম্মান তো রাখছে না। আমরা তো চাই যে বাংলাদেশকে একটা খুনি হাসিনার যে দেশ যেভাবে দেশ শাসন চালাতো সেখান থেকে আমরা একটা মানে ন্যায় বিচার মানবিক মূল্যবোধের জায়গায় একটা মানবাধিকার মানে রক্ষা করার একটা বাংলাদেশকে আমরা চেয়েছিলাম। এখানে কি তাহলে ডক্টর ইউনূস কি যেভাবে তার কাছ থেকে মানুষ আশা করছিলেন সেক্ষেত্রে উনি কিছুটা ব্যর্থ হয়েছেন, আপনার এরকম মনে হচ্ছে? উনি ব্যর্থ হয় নাকি, ওনাকে ব্যর্থ করা হচ্ছে এবং হয়েছে, এবং সামনেও মনে হচ্ছে যে আগামী নির্বাচনের আগ পর্যন্ত এ ধরনের ঘটনাগুলো ঘটবে। এটা শুধু ইউনূসকে ব্যর্থ নয়, বাংলাদেশকে ব্যর্থ করার জন্য এই ষড়যন্ত্রকারীগুলা মানে আবার এক হচ্ছে। যে আমি একটু এবার বোরহান মাহমুদ আপনার কাছে একটু আসবো। তুষার বলছেন যে ডক্টর ইউনূস তাকে স্টুডেন্টরা তাদের রক্তের বিনিময়ে যে পরিবর্তনটা আসলো, অনেক আশা নিয়ে একজন নোবেল বিজয়ী তাকে বসানো হয়েছে, সেক্ষেত্রে ডক্টর ইউনূসের সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট আসলে স্টুডেন্টদের যে প্রত্যাশা সেটা ওইভাবে পূরণ করতে পারেনি। বাট ডক্টর ইউনূস একা ব্যর্থ না, তাকে ব্যর্থ করা হয়েছে তুষারের মন্তব্য অনুযায়ী। আপনার কাছে কি মনে হয় ডক্টর ইউনূস এত বড় একজন ফিগার, তাকে ব্যর্থ করা হলো কিভাবে? আচ্ছা, আমরা আসলে আমাদের স্টুডেন্ট লাইফে শিল্পকলা একটা নাটক দেখতাম, আপনার মনে আছে কিনা? নাটকটার নাম হচ্ছে
রাজা। এই নাটকের কাহিনীটা হচ্ছে এরকম যে একজন রাজা আসলে বন্দি রাজার গল্প। রাজা বসে আছেন রাজ সিংহাসনের, চারদিকের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা রাজাকে কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না। তো এতদিন আমরা এটা শিল্পকলা দেখে এসেছি, এখন বাংলাদেশের মঞ্চে সেই রাজার দৃশ্যই দেখতে পাচ্ছি। এই কথাটা আমরা বলছি কারণ ওনার আন্তরিকতা হয়তো আছে বাংলাদেশের প্রতি, কিন্তু উনি কোন রেজিমের উপর বসেছেন এবং সংস্কার কতটুকু করতে পেরেছেন এবং কতটুকু পরিবর্তন করতে পেরেছেন এই যে জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে, সেই কাজটা উনি যখন করার ক্ষেত্রে আন্তরিকতা প্রদর্শন করেননি। উনি ভেবেছেন এই সিস্টেমের উপর দাঁড়িয়ে উনি এই সময়টাকে কাটিয়ে একটা সুন্দর নির্বাচন করতে পারবেন। আসলে সম্ভব না একেবারে, এটা আমরা বারবারই রাজপথে বলেছি। আপনি দেখেন পুলিশ যে আচরণটা করেছে, ইনক্লাবের দাবি ছিল কি, ইনক্লাব কিন্তু সহাবস্থান ওখানে শান্তিপূর্ণ অবস্থানে ছিল। ইভেন সকালবেলা যখন যারা পে স্কেলের জন্য মানে আন্দোলন করছে তাদেরকেও যখন তাড়া করছিল পুলিশ, তখনও কিন্তু ইনক্লাব একটি ব্যারিকেড তৈরি করে তার মাঝখানে অবস্থান করেছে। ওই সময় কিন্তু পুলিশ ইচ্ছা করে চেষ্টা করেছিল এটা মানে স্যাবোটাজ ঘটানোর জন্য। আমি আপনাকে বলছি, আমি ওখানে তখন স্টিল আমাদের এই রাউন্ডের ভিতরে পুলিশ ছয়টা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে আমাদেরই গরিব, যেখানে নারী আছে, শিশু আছে। এবং তখন সেই মুহূর্তে আপনার ওই ব্লাস্ট করে সাউন্ড গ্রেনেড 6 জন আহত হয়েছে। কিন্তু তারপরও আমরা পরিবেশ শান্ত করেছি, কোনো ধরনের উস্কানি আমরা ওখানে অবলম্বন করিনি। তারপর যখন এই ঘটনা শেষ হয়ে গেল 3টার পরে হঠাৎ করে পুলিশের ভিতরে এমন কি উস্কানি এসে দাঁড়ালো যে তারা এই শান্তিপূর্ণ অবস্থানের উপর গুলি করতে হবে, শান্তিপূর্ণ অবস্থানের উপর সাউন্ড গ্রেনেড মারতে হবে এবং এবার লাঠিচার্জ করতে হবে। এই পুরো ব্যাপারটা স্যাবোটাজ আমরা স্পষ্ট অনুভব করেছি। এবং শুধুমাত্র একদল বলছে ইনক্লাব মঞ্চকে যে নির্বাচন বানচালের ষড়যন্ত্র, এটাকে ইনক্লাব করছে। অথচ ইনক্লাব এই যে পুলিশের ন্যাক্কারজনক ঘটনাকে হজম করেছে, অন্য কখনো সময় হজম করতে, শুধুমাত্র এই যে নির্বাচন বানচাল হওয়ার সম্ভাবনা আছে বলে। কিন্তু এটা করছে কারা? যাদের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়েছে। আমি এখানে স্পষ্ট ভারতের কথা বলবো, এটা রাগ ঢাকার কোনো সুযোগ নাই, ইন্ডিয়ার কথা বলবো। যারা হয়তো ভাবছে তাদের বসানো রেজিম হয়তো আগামী নির্বাচনের যে ছক সে কাজ করবে না, এই কারণে তারা নির্বাচন বানচাল করার জন্যই মূলত এটা স্যাবোটাজ করেছে। আপনি জানেন উষ্টির যুদ্ধের গল্প, জঙ্গে জামালের গল্প, যেখানে ইবনে সাবার গ্রুপ 2 গ্রুপে ঢুকে গিয়ে সংঘাত সৃষ্টি করার চেষ্টা করেছে। এবং গতকালকে ঘটনা আমার কাছে, আমার দৃষ্টিকোণ থেকে মনে হয়েছে যে একটা গ্রুপ শাহবাগে, আমাকে পুলিশ ডিসি মাসুদ ভাই বলেছেন শাহবাগে নাকি পুলিশ আক্রমণ করা হয়েছে, তারপর নাকি পুলিশ খেপে গিয়েছে। আমার প্রশ্ন হলো, আমাদের অবস্থান ছিল আমাদের ইন্টারন্যাশনালের সামনে, শাহবাগে কারা গিয়ে পুলিশ আক্রমণ করবে? সেখানে তো আমাদের কোনো ছাত্ররা ছিল না, সেখানে তো ইনক্লাবের কেউ ছিল না। তাহলে সেখানকার আক্রমণকে পুঁজি করে কেন পুলিশ আমাদের ইন্টারন্যাশনালের সামনে অবস্থানরত মহিলাদের উপরে, শিশুদের উপর আক্রমণ করবে? এটা সম্পূর্ণ একটা পরিকল্পিত ঘটনা। এই ঘটনার মাধ্যমে জিনিসটাকে, তাহলে বোরহান এই পরিকল্পনার পিছনে কারা থাকতে? আমি তো স্পষ্ট বললাম, এই পরিকল্পনার পিছনে গত 54 বছরে যারা আমাদের বাংলাদেশকে গোলাম করে রাখতে চাচ্ছে তাদেরই হাত। এদের কাজ শুধু ষড়যন্ত্র করা। এই ভারতের কথা আমি স্পষ্ট করে বলবো, ইন্ডিয়ার কথা স্পষ্ট করে বলবো, তারা সবসময় তাদের রেজিম দ্বারা এই ঘটনাগুলো ঘটানোর চেষ্টা করছে। যখনই কোনো একটা সুন্দর সমাধান বাংলাদেশের ভালোটা ব্যবস্থার মধ্যে আগাচ্ছে, তখনই তারা একটা স্যাবোটাজ ঘটাচ্ছে আমাদের মধ্যে এবং ঘটনা ঘটিয়ে দিয়ে তারা সেখান থেকে তারা মানে ফায়দা লুটতেছে। আপনি দেখেন শান্তিপূর্ণ অবস্থানে যখন বিতাড়িত করা হয় যে ওই পে স্কেলে ভাইদের, তখন পুলিশ আমাদের পাশে ছিল, আমাদের পাশে বসে তারা কিন্তু কাজ করছিল। সেই মুহূর্তে তারা চেষ্টা করেছে কিন্তু একটা ঘটনা ঘটানোর জন্য, কিন্তু আমরা সেটাকে সেই উস্কানিতে আমাদের পা দেইনি। বোরহান, আপনি ভারতের কথা বলেছেন, আমরা আরো একটা বিষয় কিন্তু জানি যে আসন্ন নির্বাচনকে ঘিরে শুধু তো ভারত না, এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলের প্রোগ্রামগুলোতে চীনের রাষ্ট্রদূত যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি আসন্ন নির্বাচনকে ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অবস্থান আছে। এখন এই যে ঘটনা, এই ঘটনার পেছনে আপনি মোটামুটি ভারতের দিকে ইঙ্গিত করেছেন। এখন শুধু কি ভারত না অন্য কারো কোনো ইনভলভমেন্ট আছে, বা এই ঘটনাটা আসলে কোন দিকে মন নিতে পারে? দেখুন, বাংলাদেশকে নিয়ে ইন্টারেস্ট সকল রাষ্ট্রে থাকতে পারে, থাকার স্বাভাবিক। ইউরোপিয়ান থাকতে পারে, আমেরিকা থাকতে পারে, চীনে থাকতে পারে, কিন্তু আসলে গত 54 বছরে আমাদের বাংলাদেশে কোন রেজিমটা কাজ করেছে? কারো কারো ইন্টেনশন থাকে ডিপ্লোম্যাটিক, আর কারো কারো ইন্টেনশন থাকে রাজনৈতিক, কারো কারো ইন্টেনশন থাকে হচ্ছে গিয়ে ষড়যন্ত্রমূলক। আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের ব্যাপারে ইন্ডিয়া ষড়যন্ত্র, সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক। কবি নজরুল একটা কথা বলেছিলেন, ওরা মরিবে না, যুদ্ধ বাঁধিলে লুকাইবে ওরা কচু বনে, দন্ত নখরহীন ওরা তবু কোলাহল করে অঙ্গরে। এই ভারতীয় রেজিমটা কখনো যুদ্ধের ব্যাপারে সাহসী না, এরা সাহস শুধু একটা কাজই করছে না, ষড়যন্ত্র করছে না। আপনি দেখেন গত 54 বছরে কি পরিমাণ পিলখানার ঘটনার পরে কি আর আমাদের মানে বোঝার বাকি আছে যে আমাদের দেশের ব্যাপারে এই রাষ্ট্রটি,
আপনি এই যে গুম খুনের যে তদন্তগুলো রিপোর্ট আসলো, এরপর বাংলাদেশ নিশ্চুপ, আশ্চর্যজনক ঘটনা যে আমাদের বাংলাদেশের প্রশাসন নিশ্চুপ, আমাদের বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট নিশ্চুপ, এমন একটা ঘটনা প্রকাশ পেল তদন্তের মাধ্যমে। আপনার পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা স্পষ্ট ভারতের অংশগ্রহণ এবং ভূমিকা এখানে বলা হওয়ার পরে কোনো প্রতিবাদ সেভাবে হয়নি, সেভাবে কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র পক্ষ থেকে ওইভাবে প্রতিবাদ প্রকাশ করা হয়নি। আসলে আমাদের এই যে মুরব্বী রাজনীতিবিদের অবস্থা হয়েছে কি জানেন, নত জানু হতে হতে এদের কুজো হয়ে গিয়েছে। গত 54 বছরে এরা নত জানু রাজনীতি করতে করতে এবং তারা ডিপ্লোমেটের নাম দিয়ে তারা আসলে এই যে নত জানু হতে হতে এতটাই নত হয়েছে, কুজো হয়ে গিয়েছে। এখন এই যে আপনি তাহলে বলছেন 54 বছরে নত জানু হতে হতে কুজো হয়ে গেছে, ডক্টর ইউনূসও কি এই ফ্রেমের মধ্যে পড়ে গেছেন? ডক্টর ইউনূস যখন আমাদের এখানে, যখন আমাদের ছাত্রদের আহ্বানে তিনি রাজি হয়েছিলেন, তখন তিনি বলেছিলেন যে আমি যদি এই দায়িত্ব নেই তাহলে আমার কথা শুনতে হবে। আপনাদের মনে আছে স্পষ্ট, উনি একটা বিশ্বাস নিয়ে হয়তো ছাত্র এই তরুণ প্রজন্মের বিশ্বাস নিয়ে উনি এখানে বসেছেন। বসার পরে কি দেখলো, আমাদের যেই উনি ভেবেছেন যে আমাদের রক্তের উপর দাঁড়িয়ে এই তরুণ প্রজন্মের শাসনটা উনি সুশাসনের মাধ্যমে নিশ্চিত করবেন, কিন্তু এসে যখন দেখলেন যে আসলে আগের সেই ব্যবস্থাপনা, সেই রিজিমই বসে আছে। কি সংস্কার হয়েছে পুলিশে, কি সংস্কার হয়েছে সচিবালয়ে, যেখানে যখন এই পুরনো ব্যবস্থাপনাকে তাড়ানোর জন্য আমাদের তরুণরা এগিয়ে গিয়েছে, মব নাম দিয়ে একটি গ্রুপ, বারবার মিডিয়াগুলো যেভাবে মব নাম দিয়ে আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করা হচ্ছে। তো সেইভাবে করে করে সেই পুরনো রিজিমের মধ্যে কিন্তু ডক্টর ইউনূস কিন্তু আটকে গিয়েছেন। কিন্তু হ্যাঁ, আমরা আশা করেছিলাম তিনি সাহসী হবেন। এই মব কালচার, মব জাস্টিস, এটার কথা তো বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে। আপনার কাছে আসবো, আমি একটু তুষার আপনার কাছে আসতে চাই যে বোরহান বলছেন যে প্রায় 54 বছরের যে নত জানু একটা কাঠামো তৈরি হয়ে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর ইউনূস, এখন আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ডক্টর ইউনূস তিনি মাত্র আর 4-5টা দিন আছেন বা এক সপ্তাহ আছেন, কি একদম লাস্ট মুভমেন্টেও তিনি বড় বড় চুক্তি করছেন, আমেরিকার সাথে চুক্তি করছেন, আরো বড় বড়, মনে হচ্ছে যেন কোন সরকার অনেকদিন থাকবে বা ইলেকটেড কোন গভর্নমেন্ট যেমনটি করেন উনি এমনটি করছেন। সব মিলিয়ে আসলে কি মনে হচ্ছে সরকারের আসলে মতি গতি কোন দিকে আপনার দৃষ্টিতে? সরকারের মূল কার্যক্রমটা অলরেডি শেষ, আর সামনে কয়েকটা কার্য দিবস আছে, আগামী 3টা কার্য দিবস সম্ভবত। এরপরে ইলেকশনের পরে তো নতুন গভর্নমেন্ট আসবেন। তো প্রত্যেকটা গভর্নমেন্টই দেখা যায় যে গভর্নমেন্টই থাকুক, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এ ধরনের কাজগুলা সবাই করে, বড় বড় চুক্তি, তারপরে যেগুলাতে টাকা আসে বেশি, এ ধরনের কাজগুলা দলগুলো যারা ক্ষমতায় থাকে। হ্যাঁ, কিন্তু বর্তমান গভর্নমেন্টেও তো ইউনূস সাহেব তো উনি নন পলিটিক্যাল, ওনার উদ্দেশ্য ভালো, ঠিক আছে, কিন্তু যে কাজগুলো আগেও করা যাইতো সেই কাজগুলো এখন লাস্টে এসে কেন, এটা সমস্যা না। কিন্তু এখানে আমরা দেখছি যে কিছু উপদেষ্টা আছে ইউনূস সাহেবের সঙ্গে, তাদের ব্যাপারে আমাদের আগের থেকে শুরু থেকেই কনসার্ন ছিল এবং এখনো কনসার্ন আছে। ভবিষ্যতে আমরা তাদের ব্যাপারে অনেক সতর্ক থাকবো। এবং কিন্তু এই সতর্ক থেকে খুব একটা কি লাভ হচ্ছে? আর আছি তো 4 দিন না, এইটাই তো আসলে আমাদের এখন আর কিছু করার ছিল না। আলটিমেটলি আমাদের ছাত্র উপদেষ্টা 3 জন ছিলেন, একজন আগেই পদত্যাগ করছিলেন, আর 2 জন পরবর্তীতে যেভাবে হোক তারা এখন আর নাই, তারা ইলেকশনও করছেন না। তাদের তো থাকা উচিত ছিল এবং ইউনূস সাহেবেরও তাদের রাখা উচিত ছিল। তাহলে আপনি বর্তমান যে সিচুয়েশনটা দেখতেছেন, পুলিশ একটা নির্দিষ্ট দলের হয়ে কাজ করতেছে, তারপরে প্রশাসনের মধ্যে আমরা একই ধরনের কার্যক্রম আমরা লক্ষ্য করছি। বিচারকরা দেখা যাচ্ছে যে আপনার একটি দলের রাজনৈতিক নেতাদের সঙ্গে স্টেজে গিয়ে দাঁড়ায় কথা বলতেছেন, বক্তব্য দেওয়ার সময় পাশে স্টেজে দাঁড়িয়ে আছেন। তো এই ধরনের অ্যাক্টিভিজম, এই ধরনের কার্যক্রমগুলো আসলে তো আগামী নির্বাচনের ক্ষেত্রে অনেক হতাশাজনক একটা উপহার দেওয়ার হবে আশঙ্কা আমরা আশঙ্কা দেখতেছি আর কি। তো এইটা তো আসলে সামনে নির্বাচন হবে নাকি একটি দলের উপরে জাস্ট ক্ষমতা তুলে দেওয়া হবে, আমরা তো আসলে বুঝতেছি না। এটা তো একটা বড় ধরনের একটা কনসার্ন, যেটা তুষার উল্লেখ করেছেন। এত আন্দোলনের পরে, এত চেঞ্জের পরে সুষ্ঠু একটা ইলেকশন হবে, মানুষ গণতন্ত্র ফেরত পাবে এখানে, এবং সেখানে তুষার সন্দেহ পোষণ করছেন যে আসলে সেই ইলেকশন হবে নাকি একটা রাজনৈতিক দলের হাতে আবার ক্ষমতা তুলে দেওয়া হবে, এটা একটা শঙ্কা প্রকাশ করেছেন। আপনার কি মনে হয়? শঙ্কার কি আছে, বোঝাই যাচ্ছে। এটা আপনি দেখেন, আপনার এই নির্বাচনের প্রস্তুতির সময় আমাদের নির্বাচন কমিশনের আচরণটা দেখেন, কি আচরণটা তারা করেছে। তাদের যে দ্বিচারিতামূলক আচরণ একদম নগ্ন ভাবে উপস্থাপিত হয়েছে আমাদের চোখের সামনে। এরপরে দেখেন
অস্ত্র উদ্ধারের ব্যাপারে এর আগে যত নির্বাচন হয়েছে তখন সেনাবাহিনীর মধ্যে তৎপরতা ছিল, সে তৎপরতা কিন্তু এই নির্বাচনের আগে আমরা একেবারে দেখতে পাচ্ছি না। আপনি দেখেন যে পরিমাণ অস্ত্র লুট হয়েছে, তারপরে তো এই কাজটা আরো বেশি গতিশীল হওয়ার কথা ছিল। আমাদের কৈশোরে আমরা দেখেছি নির্বাচন শুরু হলে আর্মির হাতে ক্ষমতা গেলেই, তাদের হাতে ম্যাজিস্ট্রেট পাওয়ার গেলে তারা ঘরে ঘরে হানা দিতেন, একটা আতঙ্ক সৃষ্টি করুন যাতে করে নির্বাচন কেন্দ্রে কেউ সন্ত্রাস করতে না পারে। কিন্তু এই প্রথম কোন নির্বাচনের পূর্বে আমি দেখছি আর্মি যেন একদম নিশ্চুপ, কুল, কোনো একদম মানে কোনো পদক্ষেপই নেই। আমার বাড়ির সামনে একজন নেতার বাড়িতে গিয়ে আমার কৈশোরে আমি দেখেছি আর্মি মারতে মারতে তাকে মানে ঠান্ডা পানিতে চুবিয়েছে। এই দৃশ্যগুলো কিন্তু আমাদের মুখস্থ আছে, আমার কৈশোরে দেখেছি। কিন্তু এই প্রথম দেখলাম আর্মির হাতে পাওয়ার যাওয়ার পরেও আর্মি কিন্তু কারো বাড়িতে হানা দিচ্ছে না। স্কুলের ছাত্রদেরকে পর্যন্ত চুল বড় হলে কানাদের উঠবোস করাতেন। এই কাজগুলো কেন করাতেন আর্মি তো আগের নির্বাচনগুলোতে? কারণ যাতে করে একটা পরিবেশ তৈরি হয়, সবাই সন্ত্রাসীরা ভাবতে পারে বা উচ্ছৃঙ্খল জনতা ভাবতে পারে যে আর্মি কিন্তু খুবই অ্যালার্ট, আমরা এখানে কিন্তু কোনো একটা ভয়ের সিচুয়েশন তৈরি করার জন্য। কিন্তু এবার মনে হয় যেন আর্মি, পুলিশ এবং সন্ত্রাসের সহাবস্থান করছে। ঠিক আছে, তাহলে এই অবস্থা আমি একটু বলছি, এই অবস্থায় আমি শেষ করে দিচ্ছি। আর্মি এত নিষ্ক্রিয় ভূমিকায় কেন আছে? তাহলে এটাই তো আমাদের কোশ্চেন। ইলেকশনের সময় কি আপনার শঙ্কা আছে যে আর্মির কাছ থেকে যে কঠোর রোলটা আমরা দেখি ফেয়ার ইলেকশনের জন্য, সবাই যাতে সুষ্ঠুভাবে যেতে পারে, নিরাপদে যেতে পারে, সেই ক্ষেত্রে কিছুটা অবস্থানে অবশ্যই শঙ্কা করছি আমরা। কারণ দেখেন এই যেই দৃশ্যগুলো হওয়ার কথা সেগুলো হচ্ছে না, এবং বিচার বিভাগে গিয়েও কিন্তু অনেক ঋণ খেলাপির বিরুদ্ধে আপিল করে কিন্তু কোনো মীমাংসা পাওয়া যায়নি। 14 দল নির্বাচন করছে, তাদের বিরুদ্ধে রিট করা হয়েছে, আমি রিট করেছি, আমি বাদী রিট করেছি, এবং সেই রিটের কিন্তু জবাব এখন পাইনি। আমরা বিচার বিভাগের কাছ থেকে কিন্তু সন্তোষজনক জবাব পাইনি। তো আপনি জানেন যে আমি সেই বাদী ছিলাম সেই রিটের। এখন এত কিছুর পরেও আমরা একটা সুষ্ঠু নির্বাচন আশা করছি কি করে আমি জানি না। আমার তো মনে হচ্ছে বিএনপি এবং জামাত উভয় দলকে এই ব্যবস্থাপনা কিংবা এই ব্যবস্থা ডিপ স্টেট অথবা আমাদের বাংলাদেশের নির্বাচন নিয়ে বিদেশিদের চোখ কতটা মানে শকুনের মতো তাকিয়ে থাকে আমরা জানি। আমাদেরকে একটা মূলা ঝুলিয়ে, কাউকে মূলা দেখিয়ে, কাউকে মাংস দেখিয়ে হয়তো একটা ময়দানে নিয়ে আসা হচ্ছে সংঘাতের জন্য, এবং সেই সংঘাতে বিএনপি কি বাঁচতে পারবে আমি জানি না, জামাত কি বাঁচতে পারবে আমি জানি না, যে বড় দুটো দল বাঁচতে পারবে জানি না। কারণ তাদেরকে সংঘাতে লাগিয়ে দিয়ে মাঝখান থেকে ফায়দা নেওয়ার জন্য কেউ সুযোগ করছে কিনা তাও কিন্তু ভাবতে হবে আমাদের। বড় দুটো দলকে এটা বুঝতে পারছে না। আর তাছাড়া এই বিষয়ের সাথে আমরা এর কথাও একটু জানতে পারি। আমরা দেখি যে জামাতের জোটের সাথে এনসিপি, যারা গত জুলাইয়ে ছাত্রদের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, তারা রয়েছে। ওদিকে বিএনপি জোটের সঙ্গে অনেক রাজনৈতিক দলগুলো রয়েছে। তাহলে এই যে রাজনৈতিক দলগুলো জুলাইয়ের যে আন্দোলন সবকিছু দেখলো, এক্সপেরিয়েন্সড হলো, তারেক রহমান 17 বছর দেশের বাইরে ছিলেন, যে ম্যাচিউরিটি পলিটিক্যাল, এই সব মিলিয়ে তাহলে রাজনৈতিক দলগুলোর মধ্যে কি সেই ম্যাচিউরিটির এখনো অনেক ঘাটতি রয়েছে? শোনেন, আমার বক্তব্য হচ্ছে কি জানেন, যখন লোভ মানুষের ম্যাচুরিটিকে মানে অনেক সময় অন্ধ করে দেয়। আপনি দেখেন এই যে ফ্যাসিস্ট গভর্নমেন্টের সময় ওরা 3টা নির্বাচন করেছে, ওই সময় কিন্তু দুইবার মানে নির্বাচন করার পরও আমাদের এই পলিটিক্যাল দলগুলোকে তারা আবারও মূলা দেখাতে পেরেছে, এই আওয়ামী লীগ দেখাতে পেরেছে। এবং তখনও আমাদের এই বিএনপির কথা আপনি তুলে এনেছেন, তখন তো এমনটা নির্বাচন গিয়েছে 18 সালে, যে 14 সালে, যে বিএনপি, আমরা এমন কথা শুনেছি, কথিত আছে যে বিএনপি ক্ষমতায় চলে যাবে ভেবে তারা মন্ত্রী পরিষদ গঠন করে ফেলেছে। তো এখন আমাদের হয় কি, মানুষ যখন সার্বিক সিচুয়েশন যখন বিবেচনা না করে যখন ক্ষমতায় যাওয়ার একটা গরম মুভমেন্ট সামনে চলে আসে, আমাদের দেশের পলিটিক্যাল ব্যক্তিদের সেই ম্যাচুরিটি আমি বলতে বাধ্য হচ্ছি। আমরা তরুণ প্রজন্ম, আমাদেরকে এটা বললে হয়তো আপনারা বলবেন যে তোমরা এত পাকনা হয়ে গেছো। আসলে এই নতজন হওয়ার কারণে যেটা হয়েছে, কারণ এই জুলাই বিপ্লব কিন্তু তরুণরা আনতে পেরেছে, এই ম্যাচুরিটি লোকগুলো আনতে পারে না। তো সে কারণে আমি মনে করি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে এখন তরুণরা সবচেয়ে বেশি ম্যাচুরিটি আমাদের চাইতে। আচ্ছা, আমরা আরেকটা কথা শুনি যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন, এরকম একটা প্রস্তাব নাকি জাতিসংঘ বা ইন্টারন্যাশনাল কমিটির পক্ষ থেকে আছে। আসলে অনেকে আশঙ্কা করছেন যে এই ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের আড়ালে আসলে আওয়ামী লীগের লোকজনকে আবার পুনরায় পুনর্বাসনের একটা প্রক্রিয়া চলছে। আপনার কাছে কি মনে হয়? আপনি যেটা করেন না আপনি, কিন্তু করার প্রক্রিয়াটা তো সুন্দর হতে হবে। আপনি যদি একটা জিনিস দেখাচ্ছেন, আমাকে সাইনবোর্ড দেখাচ্ছেন ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন নাকি, কিন্তু তার মাধ্যমে আপনি যদি কাউকে উদ্দেশ্যই থাকে কাউকে আপনি এখানে মানে পুনর্বাসন করবেন, তাহলে তো এটার নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি সত্যিকারে যদি আপনি কাউকে মানে সংস্কার করতে চান, তাহলে আপনার প্রক্রিয়াটা কিন্তু ভিন্ন হতে হবে। আগে বিচারটা নিশ্চিত করতে হবে
তারপরে কি আপনি তাকে সংশোধন করবেন কিনা, সুযোগ দেবেন সেটা, কিন্তু এখন পর্যন্ত কি সেই বিচারটা নিশ্চিত হয়েছে? এখন পর্যন্ত কি যেই গত মানে 17 বছরে যে আওয়ামী লীগ যে দুঃশাসনটা কায়েম করেছিল, যে গুম করেছিল, যে খুন করেছিল, যে আয়নাঘর কায়েম করেছিল, যে আপনার কি বলে পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত, সেই বিচারগুলো কি তার ইম্প্যাক্ট? আমরা জানি যে এভরি অ্যাকশন, একটা কথা আছে না, সকল ক্রিয়াটা সমান প্রতিক্রিয়া আছে। সমান প্রতিক্রিয়া দূরের কথা, 1% প্রতিক্রিয়া এখন পর্যন্ত পরিলক্ষিত হয়েছে যে তার বিপরীতে তাদের সেই বিচারটা করা হয়েছে, সেই আইন প্রয়োগ করা হয়েছে, তাদেরকে সেভাবে সংশোধন করা হয়েছে বা তাদের সেভাবে শাস্তি দেওয়া হয়েছে। এই শাস্তি নিশ্চিত হওয়ার আগে আপনি কিভাবে আপনি মানে সংস্কারের কথা বলবেন বা রিকনসিলিয়েশনের কথা বলবেন? আমার মাথায় ধরে না এটা। এগুলো আসলে কিছু শব্দের মাধ্যমে, শব্দ সংস্কৃতির মাধ্যমে আমাদেরকে এখন অ্যাটাক করা হচ্ছে। এই অসন্তোষ থেকে মানুষ খুব অনেকটা বেসামাল, এবং সেটা কি আবার ব্র্যান্ডেড করা হচ্ছে মুভ জাস্টিস নামে, এরকম কি বলতে চাচ্ছেন? বাংলাদেশের মানুষের প্রতি আমাদের যথেষ্ট বিশ্বাস আছে। আমাদের এখন শেষ আশা এটাই, কারণ আমরা যখন হতাশ হয়ে পড়েছিলাম। আচ্ছা, আপনার কাছে 24-এর তুষারের কাছে বিপ্লবে যেতে চাই। তুষার, আপনি একটু বলেন যে বুরহান সাহেব বলছেন যে অনেক সময় মূলা ঝুলানো হচ্ছে, রাজনৈতিক দুটো গোষ্ঠীকে ফিল্ডে রেখে মোটামুটি একটা সাংঘর্ষিক অবস্থায় রেখে দেওয়া হচ্ছে 5ই আগস্ট। তাহলে এনসিপি আবার জামাতের সাথে জয়েন করলো, তাহলে এনসিপির সামনেও কি জামাত কোনো এরকম মূলা ঝুলিয়েছে যে এনসিপি জামাতের সাথে যুক্ত হয়েছে? জামাত এখনো এনসিপি কে ওইভাবে মূলা ঝোলায় নাই এখনো পর্যন্ত। আমরা যেভাবে দেখছি যে জামাতের আমির বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন সমাবেশে গিয়ে এনসিপির যেসব আসনগুলোতে তাদের প্রার্থী আছে সেখানে আপনার শাপলার কলি তুলে দিচ্ছে। তো তারপরে তাদের নিজেদের লোকগুলা তাদের মোটামুটি সহযোগিতা করতেছে, আপনার মিছিল সমাবেশ বা নির্বাচন প্রচারণার ক্ষেত্রে যথেষ্ট সহযোগিতা করতেছে, এটা আমরা দেখতে পাচ্ছি। তবে পলিসিগত দিক দিয়ে দুইটা দল ভিন্ন। এনসিপি তাদের নির্দিষ্ট একটা পলিসি আছে, জামাতের নির্দিষ্ট একটা পলিসি আছে। তো এখন তারা জোট করার সময় যে ধরনের পলিসিগুলোতে তারা আন্ডারস্ট্যান্ডিং আসছিল, এই জোট যদি পরবর্তীতে ক্ষমতায় যায় অথবা নাও যায়, তো এই জোট যদি থাকে পলিসি টিকায় রাখতে হবে। পলিসি যদি কোনো ধরনের টানাপোড়েন বা কোনো ঝামেলা হয় তখন থাকবে না, মূলা ঝুলানো অন কাইন্ড অফ, সেটাই পরবর্তীতে হবে, এটা খুবই স্বাভাবিক। আচ্ছা, মানে রাজনীতিতে শেষ বলে কোনো কথা নাই। শেষ বলে কোনো কথা না। আওয়ামী লীগ যদি ভবিষ্যতে কখনো ফিরে আসে বা আওয়ামী লীগ ফিরে আসবে, আমার এই কনসার্নটা কেন হচ্ছে, আপনার ধরেন আমাদের বাংলাদেশের বড় একটা প্রতিবেশী দেশ হচ্ছে ভারত, চারিদিক দিয়ে 3 দিক দিয়ে ঘেরা বেষ্টিত। তো ভারত হাসিনারে কেন ইন্ডিয়াতে, মানে খুনি হাসিনা, সে খুন করে পালাইছে ইন্ডিয়াতে, তারে কেন আশ্রয় দিয়েছে? কারণ ইন্ডিয়ার ওই কাছে এখনো ওই ইনফরমেশনটা আছে যে আওয়ামী লীগ বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে আওয়ামী লীগের লোকজন এখন আছে। তাদেরকে, তারা শত অপরাধ করলেও তাদেরকে কোনোভাবেই করা হচ্ছে না, আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে না। দুর্নীতিবাজগুলা এখনো টিকে আছে। তো এই আওয়ামী লীগের যে খারাপ খারাপ জিনিসগুলা, সাইনগুলা, এখনো হচ্ছে যে কোনো ধরনের সমস্যা নাই, সব টিকে আছে, মানে হাসিনার পরবর্তী যাওয়ার একটা এটা দায়িত্ব বাংলাদেশের বর্তমানে যারা আছে সবার, নট অনলি গভর্নমেন্ট। কারণ আপনি শুধু গভর্নমেন্টের দোষ দিলে হবে না, এখানে আপনার রাজনৈতিক দলগুলোরও দোষ দিতে হবে। কিরকম? যেমন হচ্ছে আপনার এটা আপনার যদি আমি স্পেসিফিকলি বলি তাহলে অনেক তথ্য চলে আসবে, এত সময় আপনাদের নাই। ধরেন আত্মীয়তা সম্পর্ক আছে বিএনপির মধ্যে আওয়ামী লীগের, আপনি এটা পরবর্তীতে মিলাই নিলেন। আওয়ামী লীগ জামাতেরও আছে। তো এই যখন আত্মীয়তা সম্পর্কগুলো থাকবে তখন তো ওর বিজনেস দেখে, ওই গভর্নমেন্ট আসলে তারা সুবিধা নেয়, এই গভর্নমেন্ট থাকলে তারা এই যে একটা সুবিধাজনক পর্যায়ে, তো এই সুবিধাজনক পর্যায়ে থাকলে তো আপনার ওর স্বার্থ দেখবে, সে তার স্বার্থ দেখবে, উমুক আমার ভাই, উমুক আমার অ্যানসান, কেউ তো আর দেখে না যে সে অপরাধী বা সে পরবর্তী ইতিপূর্বে বিভিন্ন ধরনের আইন লঙ্ঘন করছে। এই জিনিসগুলো না হলে তখন আপনাকে যেটা আসতে চাই, রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। সো আওয়ামী লীগও আবার ফেরত আসতে পারে, যেহেতু আওয়ামী লীগের সাথে ভারত আছে, বাংলাদেশকে 3 দিক থেকে ঘিরে রেখেছে ভারত। আপনি একটু আগে ভারতের প্রসঙ্গে বলছিলেন, এটা তো একটা বড় চ্যালেঞ্জ। আপনার কাছে কি মনে হয় এই চ্যালেঞ্জ পরবর্তীতে যে রাজনৈতিক দলগুলো স্টিয়ারিং এ আছে তাদের মধ্যে দলাদলি, তাদের মধ্যে সংঘর্ষ, আবার অনেকে অনেক ধরনের করাপশনের সঙ্গেও জড়িত হচ্ছেন, আওয়ামী লীগের সাথে তলে তলে সমঝোতার কথাও শোনা যাচ্ছে, সবকিছু মিলিয়ে একেবারে একটা জগা খিচুড়ি অবস্থা। কি মনে হয় আসলে ভবিষ্যৎ কি বাংলাদেশের, এবং আওয়ামী লীগের পুনর্বাসনের সম্ভাবনা কতটুকু? আমি ভবিষ্যতের ব্যাপারে যথেষ্ট আশাবাদী ছিলাম না, কিন্তু এই 2024-এর জুলাই আমাকে আশাবাদী করেছে। আপনি যেগুলো বলছেন সবগুলোই সত্য। সকল
মেকানিজম চলছে, কিন্তু একটা প্রজন্ম আমাদের এই বাংলাদেশে গড়ে উঠেছে যারা কখনোই ভারতীয় আধিপত্য মেনে নেবে না, কখনোই আওয়ামী লীগকে আর বাংলাদেশে পুনর্বাসিত হওয়ার সুযোগ তারা দেবে না। যে আওয়ামী লীগ তাদের চোখের সামনে আবু সাইদকে হত্যা করেছে, যে রেজিম আজকেও আস্ফালন করছে আমাদের ওসমান হাদি, শহীদ ওসমান হত্যার পরে, মানে যে আওয়ামী লীগ আস্ফালন করেছে, যারা কি বলে চাউমিন খেয়ে তারা মানে কি বলে উন্মাদনা প্রকাশ করেছে, এই লোকগুলোকে আমাদের তরুণ প্রজন্ম, নতুন যে প্রজন্ম, তারা চিহ্নিত করে রেখে দিয়েছে। সময় এবং সঠিক মুহূর্তে এদেরকে উচিত শিক্ষা এই তরুণ প্রজন্ম দিয়ে দেবে। আমার হ্যাঁ, আপনি পুলিশের আচরণ তো বলছিলাম, তখন তো আমরা অন্য প্রসঙ্গে চলে গিয়েছি। গতকালকে যে পুলিশ, আপনি যখন দীর্ঘ সময় একটি মানে সারকে যদি আপনি আটকে রাখেন না খাইয়ে, আর যখন সুযোগ দেবেন এটা ছেড়ে দিয়ে যেই আচরণটা করে, গতকালকে পুলিশ সেই আচরণটা করেছে। গতকালকে পুলিশ নারীদের উপর যেভাবে অত্যাচার করেছে, যেভাবে শিশুদের উপর অত্যাচার করেছে, এটা স্পষ্ট বোঝা যায় যে এই আওয়ামী লীগের যে রেজিমটা ছিল, যারা এই গুপ্ত ফ্যাসিস্ট, এখন যারা বিভিন্ন সমাজের বিভিন্ন সেক্টরে ঘাপটি মেরে এখনো বসে আছে, এরা যদি সুযোগ একবার পেয়ে যায়, আবারও সেই চেহারাই ফিরে আসবে যেই নারকীয়তা তারা গত 17 বছরে করেছে, যেভাবে গুম খুন করেছে, যেভাবে হত্যাকাণ্ড করেছে, যেভাবে একটি ভয়ঙ্কর রাষ্ট্রে পরিণত মানুষে সেই সুযোগ আবারও বাস্তবায়ন করেছে। পুলিশ হোক, সে যেই ডিপার্টমেন্টে থাকুক না কেন, সে কিন্তু তার মূল চেহারায় ফিরে আসবে। সেই একটা প্রায় আমরা কিন্তু দেখেছি গতকালকে, কিন্তু এই সুযোগটা কিন্তু গতকালকে তারা এই ব্যাপারটাকে আরো অনেক দূর নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু পারে না। আমাদের সচেতন পারে না। পেয়েছি আমরা একদম শেষের দিকে। তুষার, আপনার কাছ থেকে একটু যেতে চাই আমরা একদম শেষের দিকে। এই যে বলছে যে তার মানে বোরহানের কথা থেকে মনে হচ্ছে যে এখনো যেন অন্ধকার ঘিরে রেখেছে পুলিশের গতকালের আচরণ, এবং সেখানে অনেক গুপ্ত 17 বছরের রেজিমে যারা রিক্রুটেড সেই লোকগুলো রয়েছে, এরকম অনেক সংখ্যার কথা বলেছে। তাহলে আপনিও কি আপনার ধারণা কি, কোন দিকে টার্ন করছে দেশ? ভাই যেটা বলছে এটা মাঠের পরিস্থিতি এবং বর্তমান পরিস্থিতি এটাই। এবং গত 15-16 মাস আমরা যেটা এক্সপেক্ট করছিলাম, আসলে সেটার কোনো কিছু হয় নাই। দেখেন, একটা দেশ সবচেয়ে ভালোভাবে চলে সেই দেশের বিচার ব্যবস্থা যদি পারফেক্ট থাকে, কোন ধরনের অপরাধীরা যাতে ঘুরে না বেড়ায়, বা অপরাধীদের যদি আপনি আইনের আওতায় না নিয়ে আসেন, যে কোনো ধরনের অপরাধী হোক, আপনি যদি আইনের আওতায় না নিয়ে আসেন, তো ওই দেশ তো কখনোই ভালোভাবে চলবে না। গত 15 বছর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ছিলেন। গতকালকে পুলিশ, আমরা বিভিন্ন প্রতিবেদনে বা সোশ্যাল মিডিয়ার অনেক ইসে দেখেছি যে পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে যেভাবে অনেকে অ্যাটাক করেছে, যেটা হুসেন মোহাম্মদ এরশাদ স্বৈর শাসক, তার সময় এরকম ঘটনার কথা আমরা শুনি। হাসিনার আমলের চিত্রগুলো আমরা দেখেছি এবং এইগুলার সঙ্গে মিল পাই। আজকে এগুলোর সঙ্গে আমরা মিল পাচ্ছি। হাসিনার আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ যেভাবে সাধারণ শিক্ষার্থীদের উপরে, আন্দোলনকারীদের উপরে তাদেরকে ধরে ধরে মারছে, পিটাইছে, রক্তাক্ত করছে। তো শুরু থেকেই একটা দাবি ছিল, যেমন ইন্টারিম গভর্নমেন্টের প্রতি সবথেকে বেশি হাসিনার আমলে হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে পুলিশ বাহিনী কর্তৃক, এবং পুলিশ বাহিনীর মধ্যে যেন একটা ব্যাপক সংস্কার আনা হয়, সেই কাজটা তো আসলে ওইভাবে হলো না, শুধু ট্রান্সফারই করা হলো। তাহলে তার সংখ্যা তো রয়েই গেল, সামনে ইলেকশন। আপনি আরেকটা জিনিস দেখেন, আপনি আরেকটা জিনিস দেখেন, আপনার পুলিশ প্রথমে ট্রান্সফার করা হয়েছিল ব্যক্তি দেখে, যারা আওয়ামী লীগের আমলে বিভিন্নভাবে আপনার খারাপ পর্যায়ে ছিল বা পদোন্নতি পায় নাই, এই টাইপের লোকগুলাকে প্রথমত নিয়ে আসলো। পরবর্তীতে লাস্টে এসে কি করলো, আপনার এসপি, ওসি বা এই বড় বড় পদগুলা যেখানে হচ্ছে পুলিশ মূলত কন্ট্রোলে নেওয়ার জায়গাটা থাকে, সেই বড় বড় পদগুলা আপনার এই লটারির মাধ্যমে ভাগ করে দিয়ে দিল, যে যাই হোক, ডাজন্ট ম্যাটার, লটারির মধ্যে। আপনি লটারি কেন করবেন? আপনার পুলিশের মধ্যে তো একজন এক ক্যারেক্টারের, এই ম্যাক্সিমাম ছাত্রলীগ করা, ছাত্র দলেরও কিছু আছে, শিবিরের কেউ তো পুলিশ নাই। আসলে পুলিশের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার তো পুলিশের মধ্যে নাই, আছে হচ্ছে বিভিন্ন সংগঠনের আদর্শ ভিত্তিক এজেন্ডা তাদের মাথায় সেট করা। কি করা যেত? এতগুলো পোস্ট কি শূন্য পদ কি ওরকম ছিল, বা কি করা যেত? না, আপনার তো এগুলা যাচাই বাছাই করতে হবে, আপনার দেখতে হবে যে কে আইনের প্রতি কতটা পুলিশের তো একটা আছে র‍্যাঙ্কিং এর ব্যাপারে, তাদের যদি বিচারটা, হ্যাঁ, অপরাধে জড়িতদের অন্তত যে বিচার হতো, তাহলে আমার মনে হয় যে বাকিগুলাও আপনার পুলিশিং আচরণটা করতে পারতো। শেষের দিকে আপনার পয়েন্টটা পেয়েছি, আমরা শেষের দিকে একদম বোরহান আপনার কাছ থেকে লাস্ট ছোট্ট করে কমেন্ট নিব। আপনি বলছিলেন যে আপনি অনেক আশাবাদী,
এখনো এত কিছুর পরেও আপনি আশাবাদী, আবার আপনি একই সাথে গতকালকে পুলিশের আচরণ নিয়ে খুব ফ্রাস্ট্রেটেড সে কথাও বলেছেন। এখন আপনার যে আশা আর ফ্রাস্ট্রেশনের মাঝখান দিয়ে আপনার একদম লাস্ট পরামর্শটা কি? এই ইন্টারিম গভর্নমেন্টের মাত্র 4টা দিন পরে ইলেকশন, তো ইলেকশনটাকে এর মধ্যেও সুষ্ঠুভাবে করার জন্য সরকারের প্রতি আপনার সুনির্দিষ্ট পরামর্শ কি? সরকারের প্রতি আমার শোনেন, আমি একটু বলি, আমি মনে করি যে আমাদের একটু আগামীর সংক্ষেপে বলুন। বাংলাদেশ কোন দিকে যাচ্ছে তার টেস্ট কেস হচ্ছে হাদি হত্যার বিচার। আমি শেষ মুহূর্তেটা বলছি। তো আমরা দেখবো যে আসলে আমাদের দেশে বিচার, ন্যায় বিচারের শাসন কায়েম হয়েছে কিনা। যতদিন পর্যন্ত বাংলাদেশের ন্যায় বিচার এবং সুশাসন কায়েম না হবে, ইনসাফ কায়েম না হবে, এই তরুণ প্রজন্ম সংগ্রাম চালিয়ে যাবে। হয়তো এই নির্বাচনের মাধ্যমে ভালো একটা ফলাফল আসবে গণতান্ত্রিক, না হলে এই তরুণ প্রজন্ম থেমে থাকবে না, সেটাই আমার আশা। সেটা বিষয় যে এই তরুণ প্রজন্ম আবারও যদি কেউ কোনো ফ্যাসিস্ট হয়ে আসতে চায়, তাহলে আবারও তাদেরকে দাঁত ভাঙা জবাব দেবে। আমরা আর্মির সামনে দাঁড়িয়ে রক্ত দিয়েছি, আমরা পুলিশের সামনে দাঁড়িয়ে রক্ত দিচ্ছি খালি হাতে। যেই প্রজন্ম দাঁড়িয়ে গেছে, কালকে আপনি দেখেছেন একটি ছেলে কিভাবে পুলিশের সামনে দাঁড়িয়েছে। আপনি কি সেই রিফ্লেক্ট, যেভাবে আমরা পুলিশের রিফ্লেক্ট পাই, যেভাবে আমরা গণহত্যার রিফ্লেক্ট পাই, সেভাবে কিন্তু আমরা আমাদের তরুণদের সাহসী রিফ্লেক্টও পাই। ওই রিফ্লেক্ট আমাকে আশাবাদী করে, এবং আমরা মনে করি এই প্রজন্ম যতদিন বেঁচে আছে তারা কখনো কোনো রেজিমের শাসন, কারণ আধিপত্যবাদ মেনে নেবে না। আজকে বিকেল 3টায় কিন্তু জুলাই ঐক্যের প্রোগ্রাম আছে, সেখানে আপনি জানবেন যে ভারত হঠাৎ ঘোষণা দেওয়া হচ্ছে আজকে, কিন্তু ইলেকশনের জন্য বসে নাই। কিন্তু এভাবে তরুণ প্রজন্ম জেগে উঠছে, তারা কখনো কোনো আধিপত্যবাদ মেনে নেবে না। আর আধিপত্যবাদের বিরুদ্ধে যখন এই প্রজন্ম দাঁড়িয়েছে, তখন আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ আমি সবসময় উজ্জ্বল দেখছি। এই দেশ কখনো গোলামি মেনে নেবে না ভবিষ্যতে, ইনশাআল্লাহ, অন্তত যতদিন পর্যন্ত এই প্রজন্ম বেঁচে আছে। আপনাকে ধন্যবাদ তুষার, আপনাকেও ধন্যবাদ। আমাদেরকে শেষ Thank you. করতে হচ্ছে। প্রিয় দর্শক, এ পর্যন্তই আজকের মতো শেষ করছি। আমরা এই আশাবাদ ব্যক্ত করেই শেষ করতে চাই। দুজন আলোচক বলেছেন যে অনেক কিছুর মধ্যেও বাংলাদেশ একটা ভালো দিকে আগাচ্ছে, একটা সুন্দর নির্বাচন হবে, এবং যারা তরুণ প্রজন্ম, যারা যুবক, তারা যেভাবে সাহসিকতার পরিচয় দিচ্ছেন, তারা দেশটাকে সঠিক ট্র্যাকে নিয়ে যাবেন। পুরনো লোকগুলো যে পর্যায়ে থাকুক না কেন, সামনে একটা ভালো বাংলাদেশ আসবে, সেই প্রত্যাশা দুজন আলোচনার কণ্ঠে শুনলাম। আমরাও সেই আশা ব্যক্ত রেখে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মানব কণ্ঠের পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে, সে আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।